টানা কয়েক সপ্তাহ ধরে গরমে পড়ছে দেশ। হিট অ্যালার্টের মেয়াদ বাড়লো আরো 3 দিন। কাল থেকে খুলছে শিক্ষা প্রতিষ্ঠান, বন্ধ থাকবে প্রাথমিক। 20 বছরে রাজধানীর উষ্ণতা বেড়েছে 4 ডিগ্রি। সহায়ক শক্তি হিসেবে কাজ করছে কাজ ঘেরা ভবন। এসির ব্যবহার বাড়াচ্ছে স্বাস্থ্য ঝুঁকি, বলছেন বিশেষজ্ঞরা। ক্ষমতায় যেতে বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে মন্তব্য কাদেরের। আওয়ামী লীগ রাজনৈতিক দলের চরিত্র হারিয়েছে, দাবি জাপাত চেয়ারম্যানের। ওয়ার্ক পারমিট জমা দেওয়ার পরও ইতালি যেতে ইচ্ছুক 20,000 বাংলাদেশিকে ভিসা দিতে গড়িমসি, অভিযোগ দূতাবাস ও বিএফএস এর বিরুদ্ধে। এবং গুজব ছড়িয়ে শেয়ার বাজারে অস্থিরতা সৃষ্টির অভিযোগ। রাজধানী থেকে 3 জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে রাজনৈতিক সংশ্লিষ্টতা। সংবাদপত্রে দেখছিলেন একেএস টিএমটি বার সংবাদ শিরোনাম। সঙ্গে আছি আমি ফারনাজ জুই। এবারে বিস্তারিত। তীব্র তাপ প্রবাহে অতিষ্ঠ জনজীবন। দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় সীমান্ত জেলা চুয়াডাঙ্গায় আজও দেশের সর্বোচ্চ তাপমাত্রা 42.6 ডিগ্রি। রাজধানীতেও তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। 4 দিন পর হতে পারে বৃষ্টি, এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। চলমান হিট অ্যালার্ট বহাল থাকছে আরও 3 দিন। রোববার থেকে খুলছে শিক্ষা প্রতিষ্ঠান, তবে বন্ধ থাকবে প্রাথমিক। বিস্তারিত কায়েস রাহাতের রিপোর্টে। তীব্র গরমে হাঁসফাঁস জনজীবন। রোদের উত্তাপে ঘরে বাইরে স্বস্তি নেই কোথাও। পেটের দায়ে নিত্যজাতির পথে বের হতে হয়, সেসব মানুষের কষ্টটা যেন বাড়ছেই। তীব্র তাপদাহে পিপাসার্ত পথচারীর একটু স্বস্তি যেন সড়কের পাশের এই শরবত। কতটা স্বাস্থ্যকর সে প্রশ্ন অবান্তর। কাম করতে যেতে পুরা ক্লান্ত। কাম করে কামের গাড়া ঘোরায় যায়, 10 মিনিট কাম করা লাগে আর 20 মিনিট থাকা লাগে। এখন ভালো মন্দ বুঝি না, খাইয়ে শরীরে তো ঠিক রাখতে হবে। রোদের তেজ থেকে বাঁচতে কৃষকের মাথাল এখন শহুরে পথে। ঘেমে নেই একাকার ক্লান্ত রিক্সা চালক। বর্তমান যে রোদ পড়ছে, এই রোডে খুব একটা ভালোভাবে গাড়ি চালাতে পারছে না। আগে যেভাবে ডিউটি করতাম সেভাবে গাড়ি চালাতে পারছে। 2 ঘন্টা 3 ঘন্টা চালালে অসুস্থ হয়ে আছি। রাজধানীর বিভিন্ন সড়কে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এভাবেই ছেটানো হচ্ছে পানি। আবহাওয়ার এমন বিরূপ আচরণ থেকে বাঁচতে নগরবাসীকে বৃক্ষরোপণে জোর দেওয়ার আহ্বান উত্তরের মেয়রের। আমি অনুরোধ করব নগরবাসীকে যে আমরা যে গাছ লাগাচ্ছি, গত বছর আমি 80,000 গাছ লাগিয়েছি, এই বছর লাগাচ্ছি 1,20,000 গাছ। এই গাছগুলোকে লালন পালন করার জন্য আমি নগরবাসীকে অনুরোধ করব। আমাদের সিটি কর্পোরেশন দেখছে, তারপরে যার যার বাসার সামনে যদি গাছগুলো থাকে, এগুলো যদি আমরা নিজেরা যদি লালন পালন করি, তাহলে কিন্তু শহরটা কিন্তু বনায়ন হয়ে যায়। চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকায় রাজধানী সহ সারা দেশে হিট অ্যালার্টের মেয়াদ বেড়েছে আরও 3 দিন। মে মাসের 2 তারিখে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বর্তমান যে তাপদাহ আছে, এটা মোটামুটি ধরেন আরও 3 দিন মোটামুটি তাপমাত্রা এরকমই থাকবে। তারপর থেকে আপনার গ্রাজুয়ালি একটু করে তাপমাত্রা কমতে থাকবে। তারপর যেটা হবে যে আপনার 2 তারিখ থেকে দেশের উত্তর পূর্ব এবং উত্তর দক্ষিণ দিকে বৃষ্টি শুরু হবে। এটা ক্রমান্বয়ে বাড়তে থাকবে। মোটামুটি 3-4 তারিখে আশা করা যায় যে দেশের অনেক জায়গায় বৃষ্টি হবে। সেক্ষেত্রে তাপমাত্রা অনেকটাই সহনীয় পর্যায়ে চলে আসবে। রোববার খুলছে স্কুল কলেজ, তবে মন্ত্রণালয় বলছে শনিবার বন্ধ থাকবে প্রাথমিক স্কুল। প্রাথমিক ক্লাস চলবে সকাল 8টা থেকে 11:30 পর্যন্ত। আপাতত বন্ধ থাকবে অ্যাসেম্বলি, তবে প্রাথমিক শ্রেণী কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। হিট স্ট্রোক থেকে বাঁচতে বাড়তি সতর্কতার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। 20 বছরে রাজধানীর তাপমাত্রা বেড়েছে 4 ডিগ্রি সেলসিয়াস, এমন তথ্য দিয়েছে বায়ুমণ্ডল নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ক্যাপস। আর গবেষণা বলছে কাজ ঘেরা বহুতল ভবনও বাড়িয়ে দিচ্ছে নগরের তাপমাত্রা। শহরের তাপমাত্রা বাড়াতে ভয়ঙ্কর উপাদান হিসেবে কাজ করছে ভবনের কাঁচের দেয়াল। বিশেষজ্ঞরা বলছেন নাতিশীতোষ্ণ জলবায়ুর দেশ হওয়ায় বাংলাদেশে কাঁচের দেয়ালের প্রয়োজন নেই। এসব ভবনে এসির ব্যবহারে ক্ষতিগ্রস্ত হচ্ছে স্বাস্থ্য। সোলাইমান স্বপনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন নিয়াজ মোর্শেদ। তিলোত্তমা ঢাকায় এখন রীতিমতো প্রতিযোগিতা চলছে বহুতল ভবন তৈরির। গুলশান, বনানী, ধানমন্ডির অভিজাত পাড়া ছাড়িয়ে নগরের অন্য এলাকাতেও গড়ে উঠেছে এমন কাজ ঘেরা বহুতল ইমারত। ভবন নির্মাতা আবাসন কোম্পানিগুলো বলছে ক্রেতার রুচি অনুযায়ী কাচের দেয়ালের বাড়ির চাহিদা বাড়ছে। গ্লাসটা আমরা মেইনলি ব্যবহার করি আউটলুকিংয়ের জন্য, কারণ একটা বিল্ডিংয়ের আউটলুকিং যদি সুন্দর না হয়, ওই বিল্ডিং আমাদের সেল করতেও কষ্ট হয়। আবার অ্যাচিভিং ডেভেলপার, আমাদের নামটা ওইভাবে ফ্লাশও হয় না।
ঢাকায় রেকর্ড তাপমাত্রার কারণ খুঁজতে দেশ টিভির টিম এবার বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের সঙ্গে। রাজধানীর শান্তিনগরে এই কাচ ঘেরা ভবনের তাপমাত্রা পরিমাপে প্রমাণ মেলে নিচতলায় তাপমাত্রা 34 ডিগ্রি, তবে সামনের অংশে কাচের রিফ্লেকশনে তাপমাত্রা আরও কয়েক গুণ বেড়ে 40 ডিগ্রিতে পৌঁছেছে। গ্লাসমেট বিল্ডিং ছাড়া যে গ্রাউন্ড লেভেলে আলোর প্রখরতা একটু কম অনুভূত হচ্ছে, আমাদের মেশিনে যে রিডিং দেখাচ্ছে আলোর প্রখরতা কম, কিন্তু যখনই আমরা গ্লাসমেট বিল্ডিংয়ের অপোজিটে দাঁড়াচ্ছি তখন আলোর প্রখরতা একটু বেশি দেখা যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, রাজধানীর বিভিন্ন এলাকায় এসব কাচ ঘেরা বাড়িগুলো ঢাকার তাপমাত্রাকে আরও উত্তপ্ত করে তুলেছে। শীত প্রধান দেশে সূর্যের আলোর তাপ ধরে রাখতে ভবনে কাচের ব্যবহার করা হয়, তবে নাতিশীতোষ্ণ জলবায়ুর দেশে কাচের ব্যবহার খুব প্রয়োজন মনে করেন না জলবায়ু বিশেষজ্ঞরা। কাচের দেওয়ালগুলোর অ্যাঙ্গেলিক পজিশনের কারণে, তার কৌণিক অবস্থানের কারণে এই তাপটি উপরের দিকে না গিয়ে রিফ্লেক্ট করে এগুলো নিচের দিকে পরিচালন পদ্ধতিতে এগুলো অবস্থান করে। যদি স্বাভাবিক অবস্থায় এটি বিকিরণ করে উপরে চলে গেলে আমাদের জন্য সহজ হতো, কিন্তু পরিচালন এবং পরিবহন পদ্ধতিতে এই তাপমাত্রাগুলো আশেপাশে পরিবাহিত হয় এবং আশেপাশের এলাকাকে উত্তপ্ত করে দেয়। স্থপতি রফিক আজম বলেন, পশ্চিমা দেশগুলোর মতো কাচঘর তৈরির নিয়ম মানা হচ্ছে না এখানে। গ্লাস জিনিসটা তো আমাদের দেশের জন্য ব্যবহার করতে গেলে আমি বলবো না গ্লাস ব্যবহার করবেন না, এটা তো হয় না। আপনি তো বাইরে দেখতেও চান সুন্দর দৃশ্য, তো তাহলে আপনাকে গ্লাসটাকে শেডের মধ্যে আনতে হবে। শেডের মধ্যে অর্থাৎ গ্লাসের মাথায় সবসময় এমন একটা শেডিং হবে যে শেডিংটা আপনার শীতকালের আলোকে গ্লাসকে টাচ করতে দিবে এবং ভিতরটা উষ্ণ হবে, কিন্তু শীতকালের পরে অন্য সময় গরম সময়গুলোতে কোনোভাবেই গ্লাসে যেন আপনার রোদটা না পড়ে, ছায়া পড়ে। নগরের তাপমাত্রার এই রুদ্রমূর্তি নিয়ে দুই বিশেষজ্ঞই বলছেন, ভবনে কাচের যত্রতত্র ব্যবহার বন্ধ হওয়া উচিত। কাচঘরে এসির ব্যবহার বৃদ্ধির কারণে মানসিক স্বাস্থ্যেরও ক্ষতি হচ্ছে বলে মনে করেন তারা। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। আওয়ামী লীগ নয়, ক্ষমতায় যেতে বিদেশিদের দাসত্ব করে বিএনপি, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, যে দলের ভেতরে গণতন্ত্র নেই তারা কিভাবে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে। সকালে জাতীয় নেতা শেরেবাংলা একে ফজলুল হকের ৬২তম মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন তিনি। বিস্তারিত আহাদ চৌধুরীর রিপোর্টে। শনিবার সকালে রাজধানীতে জাতীয় নেতা শেরেবাংলা একে ফজলুল হকের ৬২তম মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। এ সময় ওবায়দুল কাদের বলেন, বিএনপি গণতন্ত্রকে হত্যা করেছে, তাদের ইতিহাসে গণতন্ত্র প্রতিষ্ঠার কোনো নজির নেই বলেও উল্লেখ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বিএনপিকে কোনো গণতান্ত্রিক দল আমি মনে করি, কারণ তাদের ইতিহাসটা হলো গণতন্ত্র হত্যা। তাদের ইতিহাসে গণতন্ত্র প্রতিষ্ঠার কোনো নজির নেই। তারা গণতন্ত্রকে হত্যা করেছে, প্রহসনে পরিণত করেছে এবং গণতান্ত্রিক বিধিবিধান তারা দলের মধ্যেও কোনো দিন মানেনি। রাজনীতিতে শেরেবাংলা একে ফজলুল হকের অবদানের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, এদেশে সাধারণ মানুষের মধ্যে যারা রাজনীতিকে নিয়ে গিয়েছিলেন তাদের মধ্যে শেরেবাংলা ছিলেন অন্যতম। আমাদের যে প্রত্যয়, যে অঙ্গীকার, সেটা হচ্ছে যে স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা ভাসানী, শেরে বাংলা একে ফজলুল হক, অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠন। শেরে বাংলার অবদান গ্রাম বাংলার মানুষের কাছে চিরদিন স্মরণীয় হয়ে থাকবে বলে আশা প্রকাশ করেন ওবায়দুল কাদের। লড়ে যাচ্ছে। আহাদ চৌধুরী, দেশ টিভি, ঢাকা। আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হাজার কোটি টাকা খরচ করে জাতীয় নির্বাচন করেছে নির্বাচন কমিশন। এখন প্রহসনের মাধ্যমে উপজেলা নির্বাচন করতে যাচ্ছে তারা, এমন মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম। আর দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জাতীয় সংসদ বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে, এটা জারি রাখতে চান সরকার প্রধান, কিন্তু জনগণ তা মানবে না। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে।
সারা দেশে চলমান তীব্র দাবদাহে অতিষ্ঠ নগরীর পথচারীর মাঝে 7 দিনব্যাপী খাবার পানি ও স্যালাইন বিতরণ কর্মসূচির অংশ হিসেবে মিরপুর 12 নম্বর ঈদগাহ মাঠ এলাকায় খাবার পানি ও স্যালাইন বিতরণ কর্মসূচির আয়োজন করে ঢাকা মহানগর উত্তর বিএনপি। পরিবেশকে ধ্বংস করে দিচ্ছে। এ সময় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করেন, নির্মম দুঃশাসন চালিয়েও জনগণের অগ্রযাত্রাকে আটকে রাখতে পারছে না বর্তমান সরকার। আজকে ঢাকার বাইরে 53% বিদ্যুৎ নেই। আপনার মফস্বলগুলোতে মানুষ এই তপ্ত রৌদ্রের মধ্যে কাতরাচ্ছে। বাংলাদেশের মানুষ এই ধরনের একটি গ্যাস চেম্বারের মধ্যে ছটফট করছে। তিনি যে নির্বাচন করেন সেই নির্বাচনে ভোটারদেরকে ভোট দিতে যেতে হয় না। তিনি যে পার্লামেন্ট করেন সেই পার্লামেন্ট হচ্ছে একদলীয় পার্লামেন্ট। সেখানে সত্যিকার অর্থে বিরোধী দল নেই, সেখানে কোনো ডিবেট নেই। সেটা একটা এন্টারটেইনমেন্ট হাউস, একটা আমোদ প্রমোদের জায়গায় পরিণত হয়েছে পার্লামেন্ট। এই ব্যবস্থাটাকেই তিনি জারি রাখতে চাচ্ছেন প্রধানমন্ত্রী, কিন্তু জনগণ তো ওটা মানবে না। পাকিস্তানের কাছ থেকে বিএনপির শিক্ষা নেওয়া উচিত আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের করা এমন মন্তব্যের সমালোচনাও করেন রিজভী। এতই খুশি ওবায়দুল কাদের, বিএনপি দেখে না, অথচ পাকিস্তানও আমাদের উন্নয়নের প্রশংসা করে। বাহ, যে পাকিস্তানের নাম শুনলে 3টা টেকবাজি দিতেন, তারা একটু একটা অন্য দেশ যতই ইয়ে করুক, অন্য আরেকটি দেশকে প্রশংসা শুনেই কথা বলে। এটা একটা রীতি। তো এইটাতে এতই গদগদ। জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে নির্বাচন কমিশনের সমালোচনা করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক। এখনো হাজার হাজার কোটি টাকা খরচ করে উপজেলার চোর বাটপার লুটেরা আওয়ামী লীগের নেতারা যারা পার্সেন্টেজ খাবে, যারা টাকা খাবে কোটি কোটি টাকা, তাদেরকে নির্বাচিত সিল দেওয়ার জন্য আপনি নির্বাচনের নামে প্রহসন করছেন। জাতীয় নির্বাচনও পারেন নাই আওয়ামী লীগের কারণে, এই নির্বাচনও সুস্থ করতে পারবেন না আওয়ামী লীগের কারণে। তাই আল্লাহর রাস্তে দায়িত্বটা ছেড়ে দিয়ে বলেন যে না, এইভাবে সম্ভব না। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখনই গণতন্ত্র হরণ করে উল্লেখ করে অভিযোগ করেন, প্রকৃত অপরাধীদের দমন না করে বিরোধী দল দমনে আইন শৃঙ্খলা বাহিনী ও সীমান্ত রক্ষায় দায়িত্বে থাকা বিজিবিকে ব্যবহার করছে সরকার। তোমরা তো পুলিশ দিয়ে ঠেকাও, আমাদেরকে বিজিবি দিয়ে ঠেকাও, যে বিজিবি একটা বর্ডারে থাকার কথা। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। দ্বাদশ জাতীয় নির্বাচন ছিল ক্ষমতাসীন আওয়ামী লীগের জন্য অস্তিত্ব রক্ষার লড়াই, এমন মন্তব্য করেছেন সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। দলের বর্ধিত সভায় অংশ নিয়ে তিনি অভিযোগ করেন আওয়ামী লীগ রাজনৈতিক দলের চরিত্র হারিয়েছে। বিস্তারিত মাহমুদ হাসানের রিপোর্টে। শনিবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে জাতীয় পার্টির বর্ধিত সভার উদ্বোধনীতে যোগ দেন দলটির চেয়ারম্যান, চিফ হুইপ, মহাসচিব সহ অন্যান্য নেতাকর্মীরা। জাপা মহাসচিব বলেন, এরশাদকে একমাত্র প্রতিনিধিত্ব করে জিএম কাদের। যারা নির্বাচনের আগে দল ছেড়েছেন তারা ভুল করেছেন বলে মন্তব্য করেন মুজিবুল হক চুন্নু। এটা বাংলাদেশে এস্টাবলিশড হয়ে গেছে যে জিএম কাদের জাতীয় পার্টিকে একমাত্র প্রতিনিধিত্ব করে গোলাম মোহাম্মদ কাদের, এরশাদ সাহেবের এবং তার নেতৃত্বে আমরা আছি। আমি স্পষ্ট করে বলতে চাই, যারা চলে গেছেন তারা ভুল করেছেন। এ সময় জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা জিএম কাদের বলেন, দ্বাদশ জাতীয় নির্বাচন ছিল ক্ষমতাসীন আওয়ামী লীগের জন্য অস্তিত্ব রক্ষার লড়াই। সরকারি দল বাংলাদেশ আওয়ামী লীগের অবস্থান দেখেছি, তাদের পক্ষে এটা একটা জীবন মরণের সংগ্রাম। আমার মনে হয়েছে তারা নির্বাচনে যেতেই হবে, যে কোনোভাবে নির্বাচন পার হতেই হবে, না হলে তাদের অস্তিত্ব সংকট হতে পারে। তারা জিনিসটাকে এইভাবেই নিয়েছিলেন। 3টি বড় শক্তি পরিষ্কারভাবে এই নির্বাচনকে সফল করার জন্য তারা সম্মত এবং পরবর্তীতে সরকারকেও তারা চালিয়ে নিয়ে যেতে চায়। বিএনপির আন্দোলনের কথা উল্লেখ করে জিএম কাদের বলেন, কোনো গণ আন্দোলনের মাধ্যমে এদেশে সরকার পতনের ইতিহাস নেই। বিএনপির যে আন্দোলন চলছিল সে বিষয়ে আমার পরিষ্কার ধারণা ছিল যে এই আন্দোলন সফল হবে না। সরকার পতন কখনোই আন্দোলনের দ্বারা বাংলাদেশের ইতিহাসে হয়নি। আন্দোলন হয়েছে, মানুষের বিক্ষোভ হয়েছে, বিক্ষুব্ধ হয়েছে মানুষ, সেটার সুযোগে অন্য একটি শক্তি এসে সরকারকে পরিবর্তন করেছে। এটা হলো বাংলাদেশের ঐতিহাসিক সত্য। বর্তমান সরকার রাজনৈতিক দলের চরিত্র হারিয়েছে বলেও মন্তব্য করেন জিএম কাদের। বর্তমান সরকারকে আমি কোনো রাজনৈতিক দল মনে করতে পারছি না, তারাও এখন রাজনৈতিক চরিত্র হারিয়েছে। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। সংবাদ রাতে আরো থাকছে।
জালিয়াতির মাধ্যমে রেলের শত কোটি টাকার জমি হাতে নেওয়ার অভিযোগ এক আওয়ামী লীগ নেত্রীর বিরুদ্ধে, মামলার কাছে অসহায় কর্তৃপক্ষ। দূতাবাস কর্মকর্তাদের গাফিলতিতে পথে বসেছেন ইতালি যেতে ইচ্ছুক প্রায় 20,000 বাংলাদেশি। 10 থেকে 15 লাখ টাকা খরচ করে নিজ উদ্যোগে ওয়ার্ক পারমিট এনে জমা দেওয়ার পর ভিসা তো দূরের কথা, 10 মাস ধরে পাসপোর্টই ফেরত পাচ্ছেন না তারা। এসব অভিযোগের বিষয়ে মুখে কুলু পেটেছে ঢাকার বিএফএস ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। বিশেষজ্ঞরা বলছেন, দায়ীদের শাস্তির আওতায় আনা না গেলে হুমকিতে পড়তে পারে সরকারের শ্রমবাজার সম্প্রসারণের উদ্যোগ। আজিজুর রহমান কিরণের রিপোর্ট। কতদিন সহ্য করবো আমরা, মানে আমাদের অবস্থা খুব খারাপ, নাজেহাল অবস্থা। আমরা সবাই ঋণ টিন করে টাকা দিছি, কিস্তি তুলে টাকা দিছি। বরিশালের মোহাম্মদ অপু উন্নত জীবনের আশায় 15 লাখ টাকার বিনিময়ে নিজ আত্মীয়ের মাধ্যমে ইতালি থেকে ওয়ার্ক পারমিট সংগ্রহ করেন 10 মাস আগে। এর পরের গল্প কেবলই হয়রানির। ভিসা পেতে ইতালি দূতাবাসের মনোনীত ভিসা প্রসেসিং সেন্টার বিএফএস এ আবেদন জমা দিয়েছেন অপুর মতো প্রায় 20,000 অভিবাসন প্রত্যাশী। নিয়ম অনুযায়ী 90 দিনের মধ্যে সিদ্ধান্ত জানানোর কথা। 10 মাসের বেশি সময় পার হলেও ভিসা তো দূরের কথা, এখন পর্যন্ত পাসপোর্টই ফেরত পাননি তারা। যখন রুলেস্তা উঠছে তখন আমরা পেমেন্ট করছি, এখন রুলেস্তা উঠছে আমরা ওখানে যদি আমরা বাইরে যোগাযোগ করি বলে যে আসলে এটা তো আমাদের সমস্যা না, এটা বাংলাদেশ থেকে দিতেছে না। বিএফএস গ্লোবাল থার্ড পার্টি এরা যেটা করতেছে যে আমার পাসপোর্টও দিতেছে না আর ভিসার তো খবরই নাই। এখন এটা এই জায়গায় বিশাল চক্র জড়িত এর সাথে। পাসপোর্ট ওনারা পাচ্ছে না, প্রায় 9 মাস হয়ে গেছে। তো উনি অন্য কোনো কাজে কোনো মাইগ্রেট করতে পারতেছে না পাসপোর্টের জন্য। সৌদি থেকে একবারে ক্লোজ করে আসার পরে তো আমি 20 সেপ্টেম্বর জমা দিছি, তো এখন পর্যন্ত কোনো আপডেট নাই। তো আমি তো হতাশ। হয়রানি থেকে মুক্তি পেতে ইতালি দূতাবাসের সামনে মানববন্ধনও করেছেন ভুক্তভোগীরা। তবে মেলেনি আশ্বাস, হয়নি সুরাহা। কেন ভিসা প্রক্রিয়ার এই জটিলতা, এ নিয়ে কথা বলতে রাজি হয়নি বিএফএস এর কোনো কর্মকর্তা। সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেদনকারীদের ধৈর্য ধরে অপেক্ষা করার আহ্বান জানিয়ে দায় সেরেছেন বিএফএস গ্লোবাল। 2 মাস আগে স্মারকলিপি দিলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি ভুক্তভোগীদের, এমন অভিযোগে মুখে কুলুপ এঁটেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ও। বিশ্লেষকরা বলছেন, অভিবাসন প্রত্যাশীদের সঙ্গে এমন আচরণের সুষ্ঠু তদন্ত না হলে সরকারি শ্রমবাজার সম্প্রসারণের উদ্যোগ কখনোই সফল হবে না। তো সময় ধরে যে তারা ভিসা না পেয়ে থাকেন, তাহলে একদিকে হচ্ছে যারা যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের একটা অর্থনৈতিক এখানে ইনভলভমেন্ট আছে, সেখানে যেমন তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সেকেন্ডলি যেটা হচ্ছে যে দেশ এই যে একটা রেমিটেন্সের যে আমাদের এখন সবচেয়ে বেশি প্রয়োজন অর্থনীতিতে, আমরা সেদিক থেকে বঞ্চিত হচ্ছি। রসিদটা তারা দিচ্ছেন, সেখানে উল্লেখ করা রয়েছে যে 90 দিনের মধ্যে সিদ্ধান্ত জানানো হবে। তো সেটা যখন হচ্ছে না, তাহলে এর দায়িত্ব তো বর্তায় বোথ ভিএফএস এর উপরেও এবং এমবেসির উপরে। ইতালি বিশেষ উদ্যোগ নিতে পারে, সেক্ষেত্রে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় দেখতে পারে যে যার একটা বৈধ কাজের চাহিদা সেখানে রয়েছে, যার সমস্ত কমপ্লিট, তারা যেন যেতে পারে। প্রকৃত কারণ খুঁজে বের করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা। এমন কোনো সিন্ডিকেট গড়ে না ওঠে যারা ভিসা দেওয়ার জন্য, অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য টাকা নিচ্ছে, লেনদেন করছে, সেই বিষয়টা নিশ্চিত করা উচিত। আজিজুর রহমান কিরণ, দেশ টিভি, ঢাকা। শেয়ারবাজার নিয়ে কারসাজি এবং গুজব রটানোর অভিযোগে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে 3 জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। শনিবার এক সংবাদ সম্মেলনে ডিবি প্রধান জানান, নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য সাধারণ বিনিয়োগকারীদের প্রতারিত করে আসছিল চক্রটি। বিস্তারিত শাহিদুজ্জামান সাকিবের প্রতিবেদনে। শেয়ার বাজারের টানা দরপতনে ক্ষতিগ্রস্ত হচ্ছে পুঁজিবাজার, যার প্রভাব পড়ছে বিনিয়োগকারীদের উপর। এমন পরিস্থিতিতে শেয়ার বাজার নিয়ে কারসাজি এবং গুজব রটানোর অভিযোগে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে 3 জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। শনিবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবি প্রধান জানান, দেশের অর্থনীতিকে ধ্বংসের লক্ষ্যেই মাঠে নেমেছিল চক্রটি। নিজেদের বিভিন্ন সংগঠনের নেতা দাবি করে বিভিন্ন সামাজিক মাধ্যমে গুজব ছড়িয়ে যাচ্ছিল তারা। কোনো কোম্পানির এজিএম হলে তারা এজিএমে গিয়ে একটা সিন্ডিকেট, তারা 5-7 জন যাবে, ওই এজিএমে যারা করে তাদেরকে বলবে যদি তোমরা আমাদেরকে টাকা না দাও তাহলে আমরা এজিএমে উল্টাপাল্টা কথা বলে তোমাদের এজিএম কে করে দেবো, আর যদি টাকা পয়সা দাও তাহলে আমরা তোমাদের কোম্পানির সঙ্গে ভালো বলবো। অথবা লিস্টেড কোম্পানির যদি কোনো কোম্পানির শেয়ারে বাজারে বা আইপিওতে আসতে চায়, সেখানেও তারা ওদেরকে গিয়ে আগেই থ্রেট করে, আবার এখানে এসেও থ্রেট করে, এরকমভাবে তারা চাঁদাবাজি করে আসছিল।
গ্রেফতার সবাই সরকার বিরোধী নানা কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে জানায় গোয়েন্দা পুলিশ, যাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলাও রয়েছে। তবে এর পেছনে রাজনৈতিক কোনো উদ্দেশ্য আছে কিনা সেটিও খতিয়ে দেখছে পুলিশ। একজনের নাম হলো আমির হোসেন, নূর নুরানি ছদ্মনাম স্ট্যাম্প ধারণ করে তার নামে বিস্ফোরক আইন এবং বিশেষ ক্ষমতা আইনে তার নামে 11টি মামলা আছে। এছাড়া আরেকজন আছে নুরুল হক হারুন, বিনিয়োগকারী ঐক্য পরিষদের বিভিন্ন নাম ধারণ করে বিভিন্ন সদস্যদের একত্রিত করে এর কাজ হলো বিভিন্ন জায়গাগুলোতে চাঁদাবাজি করা। তাদের সাথে আর কার কোন 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 চক্র জড়িত, এই সকল চক্র যারা জড়িত রয়েছে তাদেরকে আমরা ধরে এনে আইনের আওতায় এনে আমরা বাকি তথ্যগুলি বের করবো যে তাদের উদ্দেশ্যটা কি। শেয়ার বাজারের এমন গুজব রুখতে এখন থেকে নিয়মিত সোশ্যাল মিডিয়ায় নজরদারি বাড়ানোর কথাও জানান ডিবি প্রধান। শাহেদুজ্জামান সাকিব, দেশ টিভি, ঢাকা। সংবাদ রাতে আরো থাকছে। চুয়েটে গাড়ি পোড়ানোর প্রতিবাদ। কাল ভোর 6টা থেকে বৃহত্তর চট্টগ্রামে 48 ঘন্টার ধর্মঘট ডেকেছে মালিক শ্রমিক ঐক্য পরিষদ। 50 বছর ব্যবধানে জাল জালিয়াতির মাধ্যমে রাজধানীর ফুলবাড়িয়া রেলওয়ে স্টেশনের 3.94 একর জমি গিলে ফেলেছে প্রভাবশালী চক্র। দখলদার চক্র সরকারি এ জমি বিক্রি করেছে 96 জনের কাছে, যার বড় অংশেরই মালিকানায় ক্ষমতাসীন দলের এক নারী নেত্রী। মামলার বেড়াজালে শত কোটি টাকা মূল্যের এ জমি উদ্ধারে অনেকটাই অসহায় রেল কর্তৃপক্ষ। শাহাদাত নিশাদের অনুসন্ধানী রিপোর্টের আজ প্রথম পর্ব। ক্যামেরায় ছিলেন মতিউর রহমান জন। 104 বছর আগে ঢাকার ফুলবাড়িয়ায় রেলওয়ে স্টেশন তৈরির জন্য এখানকার আশেপাশের জমি অধিগ্রহণ করে ব্রিটিশ সরকার। দেশভাগের অনেক পরে 1968 সালে ফুলবাড়িয়া থেকে রেলওয়ে স্টেশন স্থানান্তর করা হয় কমলাপুরে। আর তখনই ফুলবাড়িয়ার সরকারি জমিতে নজর পড়ে দখলদার চক্রের। ভুয়া দলিল বানিয়ে রমনা মৌজার 3.97 একর জমি দখলে নেয় একটি চক্র। রেল কর্তৃপক্ষ বলছে আনন্দবাজার এলাকার 3.97 একর জমির মধ্যে 1.10 একর বণিক সমিতিকে বরাদ্দ দেওয়া হয়। ঘটনা এখানেই শেষ নয়। রেলের জমি দখলের পর 1974 সালে উল্টো রেলওয়ে কর্তৃপক্ষের বিরুদ্ধে 2.87 একর জমি দখলের অভিযোগ তুলে মামলা ঠুকে দেন মির্জা আশরাফ নামে এক ব্যক্তি। বারবার এই সরকারি জমি উচ্ছেদে গিয়েও লাভের লাভ কিছুই হয়নি, বরং এ পর্যন্ত রেলওয়ের বিরুদ্ধে উল্টো মামলা হয়েছে 21টি। এর মধ্যে 19টির রায় রেলওয়ের পক্ষে গেলেও জমি উদ্ধারে ব্যর্থ রেল কর্তৃপক্ষ। মির্জা আশরাফের দখলে থাকা অবস্থায় এই জমি দেখাশোনা করতেন সিরাজুল নামে এক ব্যক্তি, যেখান থেকে দখলের সূত্রপাত। পরে ছলছাতুরি করে জমির মালিক বনে যান তিনিও। আশরাফ ও সিরাজের মাধ্যমেই অন্তত 96 জনের কাছে হাত বদল হয়েছে সরকারি এই জমি। বাড়ি নির্মাণের পাশাপাশি অনেকে এখানে গড়েছেন মার্কেটও। আমরা সিরাজ সাহেবের কাছ থেকে কিনে নিয়েছি। আমাদের বাড়ি ঘর দুয়ার থাকতে দেয় না, এম করে ভাঙ্গা চুরা দিত রেলের আলা। এই জিআইবিটি একটা রেলওয়ে ঝামেলা করে আছে, এই জিআইবিটি একটা মামলা আছে রেলওয়ের সাথে। আপনার বাবা কাছে বাপের সম্পত্তি ওনার থেকে আমরা ওনার সন্তানের থেকে আমরা মির্জা আশরাফ কিনে নিয়েছি। বর্তমানে দখলদারদের নেতৃত্বে রয়েছেন সিরাজের মেয়ে এবং বহিষ্কৃত আওয়ামী লীগ নেত্রী ও দক্ষিণ সিটির কাউন্সিলর সৈয়দা রোকসানা ইসলাম চামেলি। দখলকৃত জায়গার বেশিরভাগই দখলে রেখেছেন চামেলির পরিবার। স্বাধীনতার এত বছরেও কেন উদ্ধার সম্ভব হয়নি সরকারি এ জমি, এমন প্রশ্ন ছিল রেলপথ মন্ত্রণালয়ের কাছে। রেলওয়ের মহাপরিচালক দেশ টিভিকে জানান, দখলকৃত জমি উদ্ধারে অভিযান চলছে। সরকারি প্রতিষ্ঠান না বাইরের লোক দখল করে আছে, এগুলো উচ্ছেদের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় আপনার হচ্ছে আমাদের যে কার্যক্রম সেটা তো আছে। পাশাপাশি নীতিমালা যেটা আছে সেই নীতিমালাটাকে নতুন করে আরেকটু ভালো নীতিমালা তৈরি করারও কাজ প্রায় শেষ পর্যায়ে আছে। আমাদের একটা সফটওয়্যার আমরা ইতিমধ্যে ডেভেলপ করেছি, যেখানে টোটাল আপনার হচ্ছে টোটাল ভূমি কি কারা কারা ব্যবহার করতে, কতটুকু ব্যবহার করতে, বৈধ অবৈধ ডিটেলসটা একটা সফটওয়্যারের মধ্যে, যেটা আমরা পাইলট প্রজেক্ট হিসেবে লালমনিরহাট ডিভিশনে বাস্তবায়ন করেছি এবং সারা বাংলাদেশ রেলওয়েতে আমরা সহসা এটা বাস্তবায়ন করব। এর আগে আনন্দবাজার রেলের জমি উদ্ধারে 2007 ও 2011 সালে অভিযান চালালেও দখলদারদের বাধার মুখে পড়ে ফিরে আসতে হয়েছে রেলওয়ে কর্তৃপক্ষকে। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। প্রধানমন্ত্রীর নির্দেশে ধানমন্ডি এলাকায় ভবঘুরে ও বখাটেদের নির্মূল করতে কাজ করছেন বলে জানিয়েছেন ঢাকা 10 আসনের সংসদ সদস্য ফেরদৌস আহমেদ। বিকেলে রাজধানীর ধানমন্ডি থানায় মুজিব কর্নার উদ্বোধন ও ধানমন্ডি সোসাইটি ও সুধীচন্দ্রের সাথে এক বিশেষ মত বিনিময় সভায় একথা জানান তিনি। বলেন, শুধু তাই নয়, ট্রাফিক ব্যবস্থাপনা উন্নতির লক্ষ্যে সর্বাত্মক প্রচেষ্টা চলছে। এ সময় ডিএমপি কমিশনার বলেন, ধানমন্ডির বাসিন্দাদের জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে। ট্রাফিক ব্যবস্থাপনা উন্নতির লক্ষ্যে ধানমন্ডিবাসীদের আরও সচেতন হওয়ারও আহ্বান জানান তিনি।
আজকে এই তীব্র দাবদাহে সবচেয়ে বেশি কষ্ট কারা করছে? সবচেয়ে বেশি কষ্ট করে ট্রাফিক পুলিশরা। আমরা এই যে 8 ঘন্টা করে একটা ট্রাফিক পুলিশ কাজ করে, আজকাল অনেক মেয়েরাও ট্রাফিকে জয়েন করেছে, তাদের জন্য অ্যাসাইন্ড কোনো বাথরুম নেই, কোনো টয়লেট নেই শহরে। তাদের জন্য কোনো জায়গাতে এই ট্রাফিক পুলিশদের জন্য অ্যাসাইন, তারা আইদার কোনো রেস্টুরেন্টে যেতে হয়, কাউকে গিয়ে অনুরোধ করতে হয়। তো আমার মনে হয় যে আমি পুলিশ কমিশনারকে বলবো এটা নিয়েও একটা ভাববার সময় এসেছে। পুলিশ যেহেতু রাষ্ট্রীয় সংস্থা, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য তাদের কৃতিত্ব এবং অবশ্যই আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই আপনাদেরকে, যারা এখানে বসে আছেন, যারা নেই, ধানমন্ডি এলাকার সচেতন বাসিন্দারা। আপনাদের সহযোগিতার কারণে এবং আপনাদের সচেতনতার কারণে এই ধানমন্ডিটা এত সুন্দরভাবে রয়েছে আইন শৃঙ্খলার দিক দিয়ে। প্রতীক পেয়ে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন উপজেলা নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থীরা। ভোটারের কাছে গিয়ে দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। প্রচারণায় সোচ্চার কুষ্টিয়া ও লক্ষ্মীপুর উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীরা। পছন্দের প্রতীক নিয়ে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী সবাই। এ লক্ষ্যে নির্বাচন কমিশন প্রথম ধাপে 152 উপজেলায় ভোট গ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি শেষ করেছে। আগামী 8 মে অনুষ্ঠিত হবে 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপ। 22 উপজেলায় ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে, বাকিগুলোতে ব্যালট পেপারে ভোট গ্রহণ হবে।